প্রিয় শ্রোতা বন্ধুরা, আমার আজকের গল্প বনফুলের আবজল। ইতিমধ্যে আমি আমার চ্যানেলে বনফুলের অনেক ছোট গল্প পাঠ করেছি। প্রথম গল্পটা ছিল খেঁদি। এটাকে ছোট গল্প না বলে অনুগল্প বলাই যথার্থ হবে। মাত্র কয়েক মিনিটের একটা গল্পে কথাসাহিত্যিক তুলে ধরেছেন চিরকালীন আর্থ-সামাজিক পরিকাঠামোকে। আবজল একটু ভিন্ন স্বাদের গল্প। এই গল্পটা বলতে গিয়ে দুটি বিষয় আমার মনের মধ্যে রেখাপাত করেছে। এক হলো, আমাদের জীবনের অনেক ঘটনা আছে যেটা বিজ্ঞান স্বীকার করে না, কিন্তু সাহিত্য তাকে স্বীকৃতি দেয়। দুই হলো, সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় যেটা খুব আলোচনা হচ্ছে, নীতা আম্বানি এবং মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানির বিবাহ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের খাদ্য তালিকায় ক্যাভিয়ার জায়গা পেয়েছে। এটা খুব দুর্মূল্য একরকম মাছের ডিম। বর্তমানে 1 কেজির দাম প্রায় 20 থেকে 22 লক্ষ টাকা। এই গল্পটিতে কিন্তু সেই ক্যাভিয়ারের উল্লেখ পাই। অতদিন আগেকার বনফুলের লেখা একখানা গল্প। গল্পটা শুনুন, আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার। যে নদীর ধারে মই চৌধুরীর প্রকাণ্ড বাড়িটা, সে নদীর নির্দিষ্ট নাম নেই। কেউ বলে মায়া, কেউ বলে আলেয়া, কেউ বা বলে খেয়ালি, আবার কেউ কেউ বলে বেগম। অনেক নাম নদীটার। নানা যুগে ওর নাকি নানা নাম ছিল। যার যেটা পছন্দ সেই নামে ডাকে। পাঠান আমলে একজন বড় মুসলমান জায়গিরদার আলাউদ্দিন খাঁ থাকতেন ওই নদীর ধারে। তিনিই নাকি ওই নদীর নাম রেখেছিলেন রোশনি, মানে আলো। নানা রকম আলো বিচ্ছুরিত হতো নাকি তখন ওই নদীর তরঙ্গে তরঙ্গে। মই চৌধুরী যে প্রকাণ্ড পোড়ো বাড়িটার এক অংশে থাকেন, যে বাড়িটা এখন একটা বিরাট ধ্বংসস্তূপের মতো, যার অবলুপ্ত প্রায় মিনারের গম্বুজ, যার মর্মর পাথরের পালিশ করা মেঝে, যার ছোট বড় নানা মহল এখনও সকলের বিস্ময় উৎপাদন করে, সে বাড়িটা নাকি আগে আলাউদ্দিন খাঁরই ছিল। এজন্য এটার নাম আলা মঞ্জিল। এই আলা মঞ্জিলের সামনে অনেকখানি জমি, তারপর একটা চওড়া রাস্তা, রাস্তার দুধারে কৃষ্ণচূড়া গাছের সারি, তারই পরে নদীটা। নদীটাকে অপরূপা বা শতরূপা বললেও ভুল হয় না, কারণ এর কোনো নির্দিষ্ট ছকে বাঁধা রূপ নেই। আজ হয়তো ধুধু বালুচর, কাল সেই নদী দুকুল প্লাবিনী। জল কোনোদিন ঘোলা, আবার কোনোদিন ফটিক স্বচ্ছ, কোনোদিন নীল, আবার কোনোদিন গৈরী। কোনো দিন মনে হয় ওটা যেন একটা নদী নয়, জঙ্গল, চলমান জঙ্গল। বড় বড় গাছ, বড় বড় ডালপালা, অনেক শ্যাওলা পানা, ছোট বড় ঝোপঝাড় ভাসিয়ে নিয়ে চলেছে। সাঁওতাল পরগনার এক পাহাড় থেকে নেমেছে নদীটা। কোন পাহাড় ঠিক কেউ জানে না। অনেকে বলে আড়াল পাহাড়। যে পাহাড় থেকেও বেরিয়েছে সেই পাহাড়টাকে আড়াল করে নাকি দৈত্যের মতো 3-4টে পাহাড় দাঁড়িয়ে আছে। মোট কথা, কেউ কিচ্ছু জানে না। নদীটা মাঝে মাঝে আলা মঞ্জিলের খুব কাছে চলে আসে। তখন জলের ছলাৎ শব্দ মই চৌধুরী নিজের ঘরে বসে শুনতে পায়। মই চৌধুরীর আসল নাম মহিমার্ণব চৌধুরী। মহিমার্ণব থেকে মহি, তারপর মই হয়ে গেছে। নামের মতো লোকটিও অদ্ভুত। অত বড় বিশালাকার লোক সাধারণত দেখা যায় না। বয়সের গাছপাথর নেই, প্রকাণ্ড মুখ। সে মুখে সাদা দাড়ি, তা দেওয়া বড় গোঁপ, মাথায় বারবি করা সাদা চুল, ভুরুও সাদা। যেন মনে হয়
সিংহের মুখ। সাদা গোঁফ, দাড়ি, চুল, ভুরু মাঝে মাঝে লালও হয়ে যায় যেদিন তিনি মেহেন্দি করেন। দাঁত পড়েনি, চোখের দৃষ্টি জ্বলজ্বল করছে। শরীর ভারী বলে বেশি চলাফেরা করতে পারেন না। একটা চাকা দেয়া চেয়ারে বসে থাকেন আর তার চাকার সাহায্যে চারিদিকে ঘুরে বেড়ান। এমন একটা আধুনিক চেয়ার কে যে এনে দিল তাকে, কি করে সেটা এলো কেউ জানে না। কারণ যেখানে তিনি থাকেন তার কাছে পিঠে কোনো রেল স্টেশন বা মোটর চলাচলের রাস্তা নেই। এই নদীটারই নানা শাখা প্রশাখা বিচ্ছিন্ন করে রেখেছে জায়গাটাকে সভ্য জগৎ থেকে। অথচ মই চৌধুরীকে সভ্য জগৎ থেকে বিচ্ছিন্ন বলে মনে হয় না। আলা মঞ্জিলের যে ২-৩খানা ঘর নিয়ে তিনি থাকেন, ঘরগুলো বেশ সুসজ্জিত। দামি কার্পেট, মখমলের তাকিয়াও আছে। আবার সোফা, সেটি, ডিভান, হোয়াটনটও আছে। ট্রানজিস্টারও আছে একটা। মই চৌধুরীর বাবা প্রবল প্রতাপ চৌধুরী, তাঁর বাবা দিকপাল চৌধুরী, তাঁর বাবা বাঘাম্বা চৌধুরী এই অঞ্চলের বড় জমিদার ছিলেন। পাঠানদের আমলেই তারা জায়গির স্বরূপ পেয়েছিল অঞ্চলটা। ইংরেজ আমলে সে জায়গির ছিল কিছুদিন, তারপর তা রূপান্তরিত হয় জমিদারিতে। বাঘাম্বরের পিতা যোগাম্বর এই অঞ্চলের প্রথম জমিদার। শোনা যায় বাঘাম্বর নাকি কাপালিক ছিলেন। এখানে শ্মশানকালীর কাছে নরবলি দিতেন। আমি যাযাবর প্রকৃতির লোক, ইংরেজিতে যাকে বলে ভ্যাগবন। পৃথিবীতে আমার নিজের বলতে কেউ নেই। কোথাও ঘর বাঁধতে পারিনি, ঘুরে ঘুরে বেড়াই চারিদিকে। আমি সেই সব জায়গায় যেতে ভালোবাসি যা অখ্যাত, কিন্তু তবু যা সুন্দর। পাঞ্জাবের ঝিলাম নদীর একটা বাঁকে ছিলাম কিছুদিন। পুর্নিয়া জেলার বিরাটনগরের আশেপাশে কতদিন ঘুরে বেরিয়েছি বনে জঙ্গলে। মন্দার পাহাড়ের কাছে বাগডম্বা নামক গ্রামে কাটিয়েছি কিছুদিন। তখন বাগডম্বায় বিশেষ কোনো বস্তি ছিল না। ফাঁকা মাঠে সমস্ত দিন ঘুরে বেড়াতাম। পাখি দেখতাম নানা রকম। বটের ফলকা ওখানেই প্রথম চিনি। শিকার করা আর ফটো তোলা, এই দুই ছিল আমার জীবনের অবলম্বন। যেখানেই যাই বন্ধুও জুটে যায়। বাগডম্বায় রুয়া মাঝি আমাকে এই মই চৌধুরী আর বেগম নদীর খবর দিয়েছিলেন। এখন মই চৌধুরীর আলা মঞ্জিলের কাছেই থাকি আমি। এক পৌর নিঃসন্তান সাঁওতাল দম্পতি আশ্রয় দিয়েছে আমাকে। তাদের একটা গরু আছে। সেই গরুর সব দুধ আমি কিনে নিই। তার থেকে খানিকটা ওই বুড়ো বুড়িকে খেতে দিই। বুড়ি আটার মোটা রুটি তৈরি করে দেয় আমার জন্য। আর রাতে মাংস। শিকার করে কিছু পাখি যদি আনতে পারি তাহলে সেই মাংস। শিকার কিছু না পেলে মুরগি। ও অঞ্চলে সনচাহা পাখির মাংস অপূর্ব। মই চৌধুরীর সঙ্গে যখন প্রথম আলাপ হয়, সেদিনের কথা আমার এখনো মনে আছে। বুড়ো মাঝি আমাকে বলে দিয়েছিলেন, প্রথমে গিয়েই মই চৌধুরীকে ঝুঁকে কুটনিশ করতে হবে, তা না হলে উনি ভীষণ চটে যাবেন। হেঁকে বলবেন, আফজল, এ অসভ্য লোকটাকে বিদেয় করে দাও। আর সঙ্গে সঙ্গে একজন চাকর এসে আপনাকে বার করে দেবে। আফজল নয়, আর একটা চাকর। আফজল কখনো বেরোয় না। আমরা কেউ আফজলকে দেখিনি, কিন্তু আফজলই সব করে। চৌধুরী সেদিকে লোক খুব ভালো। আপনি চলে যান, বেশ মজার মানুষ। যখন গেলাম চৌধুরী তখন বসে বিরাট একটা গড়গড়ায় ধূমপান করছিলেন। গড়গড়ার নল জমকালো জড়ি দেয়া।
অম্বুরি তামাকের গন্ধে চারিদিক আমোদিত। আমি কুর্নিশ করে দাঁড়াতেই বললেন, কে আপনি? আগে আমি আপনার জমিদারিতে বেড়াতে এসেছি। আমি সামান্য মানুষ। জমিদারি? আমার জমিদারি তো এখন নেই। কারোর জমিদারি নেই। ভারত সরকারই এখন হিন্দুস্থানের একমাত্র জমিদার। আবচল আছে, তাই কোনো ক্রমে টিকে আছি। বসুন। বসলাম। কি খাবেন? কি খেতে ভালোবাসেন? না না, খাওয়ার কি দরকার? অতিথি এলে তাকে কিছু খেতে দেওয়া আমাদের রেওয়াজ। আজকাল অবশ্য অনেক কিছু অদল বদল হয়েছে। অনেকেই আজকাল শুনেছি পরের বাড়ি গিয়ে বেশি খায়, নিজেরা কাউকে কিচ্ছু খেতে দেয় না। আমি কিন্তু পুরনো রেওয়াজটাই বজায় রেখেছি। কফির সঙ্গে একটু কিছু খান। আফজল, একজন বাবু এসেছেন, কফি আর কিছু খাবার পাঠিয়ে দাও। একটু পরে কালো রঙের দুজন কিশোর বালক রূপোর ট্রে হাতে ঘরে ঢুকল। একটা ট্রেতে কফির সরঞ্জাম আর বিলেতি বিস্কুট, আর অন্য ট্রেতে আপেল, কালো আঙুর আর হালুয়া। হালুয়া থেকে ঘি গড়িয়ে পড়ছে। কিছু না বলে নীরবে খেতে লাগলাম। বুঝলাম, বাদ প্রতিবাদ করা এখানে বৃথা। সেই মায়া নদীটা সেদিন মই চৌধুরীর বাড়ির কাছ পর্যন্ত এগিয়ে এসেছিল। শব্দ হচ্ছিল ছলাৎ ছলাৎ ছলাৎ। মই চৌধুরী বললেন, হারামজাদি, আজ আবার এসেছে। কে? ওই নদীটা। শব্দ শুনছেন না? ও নদী নয়, পিয়ন। আমার ছেলে, মেয়ে, নাতি, নাতনি, যাদের ওর গর্ভে বিসর্জন দিয়েছি, তাদেরই খবর নিয়ে আসে মাঝে মাঝে, আর আমাকে প্রলুব্ধ করে, তুইও চলে আয়। আমি কিন্তু ওর কাছে যাব না। আমি যাব সমুদ্রে। যতই ছলাৎ ছলাৎ করুক, আমি ভুলছি না। আমি শুনে অবাক হলাম। মনে হলো মই চৌধুরীর মাথায় গোলমাল আছে সম্ভবত। প্রায়ই যেতাম মই চৌধুরীর বাড়িতে। সেকালে নানা রকম গল্প করতেন। একদিন বললেন, তাঁর ঠাকুরদা দিকপাল চৌধুরী নাকি বাঘ পুষতেন। তারা কুকুরের মতো ঘুরত তার পিছন পিছন। কিন্তু বাঘ তো মাঝে মাঝে খেপে উঠত দু একটা। তবে ঠাকুরদার সঙ্গে নাকি পারত না। একটু চালে বেচাল হলেই তিনি তুলে আচার মারতেন, তারপর চাপকাতেন শঙ্কর মাছের চাবুক দিয়ে। সব ঠিক হয়ে যেত। আর একদিন বললেন, আমার বাবা প্রবল প্রতাপ চৌধুরীর গাড়ি ঘোড়ার খুব শখ ছিল। নানা রকম ঘোড়া, নানা রকম গাড়ি। একটা অদ্ভুত গাড়ি তিনি নিজেই তৈরি করেছিলেন, বাড়িতে মিস্ত্রি ডেকে। গাড়ি তো নয়, সে এক বৈঠকখানা। চারটে বড় ওয়েলার ঘোড়া সে গাড়ি টানত। তাতে ফরাস পেতে তাকিয়ায় ঠেস দিয়ে বসতেন। আলবোলা, গড়গড়া সব থাকতো তাতে। এমনকি
ছোট একটা টানা পাখা পর্যন্ত। গাড়ির পিছনের দিকে একটা বাক্সের মতো ছিল, সেখানে বসে থাকতো বাবার পেয়ারের চাকর মতি। পাখা টানতো আর তামাক সেজে দিত। কি দিন ছিল সেসব, স্বপ্নের মতো মনে হয় এখন। কোথায় গেল সে গাড়ি? আমি রাখতে পারিনি, কিছুই রাখতে পারিনি। রেশ খেলে সব জলাঞ্জলি দিয়েছি। কিছু রেশ খেলে গেছে, কিছু গেছে ময়নার গর্ভে। ময়নার ব্যাপারটা আমি প্রথমে বুঝতে পারিনি। ভাবলাম পাখি পোষার শখ ছিল হয়তো। বললাম, ময়না পোষার শখ ছিল বোধহয়। হ্যাঁ, তবে পাখি ময়না নয়, মানুষ ময়না। ময়না বাইজি অদ্ভুত মেয়ে ছেলে ছিল। সামনের দেয়ালে একটা ছবি টাঙানো ছিল, সেই দিকে চেয়ে রইলেন মই চৌধুরী। তন্নি রূপসীর অয়েল পেন্টিং একটি, মনে হলো জীবন্ত, যেন মানুষ নয়, যেন আলো। একজন বড় সাহেব পেন্টারকে দিয়ে আঁকিয়েছিলাম ছবিটা। সে আঁকতে চায়নি কিছুতেই, বলেছিল এ রূপকে আমি ফুটিয়ে তুলতে পারবো না। জেদ করে আঁকিয়েছিল আমি নীরবে চেয়ে রইলাম। কি আর বলবো। কিছুক্ষণ নীরবতার পর আপন মনে হেসে উঠলেন মই চৌধুরী। আশ্চর্য জাত এই মেয়ে মানুষ। সবাই বলে আমায় বিয়ে কর। আরে সবাইকে কি বিয়ে করা যায়? যার গর্ভে দিকপাল প্রবল প্রতাপের বংশধর জন্মাবে, তাকে কি আস্তাকুড়ে থেকে কুড়িয়ে আনা যায়? থাকলেই বা তার রূপ। বুঝিয়ে বললুম, শুনলে না? ফট করে আত্মহত্যা করে বসল। আবার চুপ করে গেলেন মই চৌধুরী। আমিও চুপ করে রইলুম। তারপর একটু হেসে গোঁপ মুছড়ে বললেন, বংশধর অনেক হয়েছিল, কিন্তু একটাও টেকেনি। আমারই হিসেব ভুল। আমি জমির কথাটাই হিসেবের মধ্যে ধরেছিলাম, বীজের কথাটা ধরিনি। আবার চুপ করলেন। তারপর হেসে হেসে বললেন, যাক, যা হওয়ার হয়ে গেছে। এবার কিছু খান। কহিতুর আম এসেছে। আফজল, বীরেনবাবুকে আম আর ক্ষীর দাও। সুদৃশ্য প্লেটে আর বাটিতে আম ক্ষীর এলো। মনে হলো বহু মূল্য চীনামাটির প্লেট আর বাটি। সেই কালো ছেলে দুটোই নিয়ে এলো। পরে এদের নাম জেনেছিলাম। একজনের নাম তিনকু আর একজনের নাম ছোটকু। একটা ব্যাপার কিন্তু ক্রমশই বিস্মিত করছিল আমাকে। মই চৌধুরীর আয় প্রায় কিছুই ছিল না, কিন্তু থাকতেন তিনি রাজার হালে। যে খাটটায় শুতেন সেটা রূপোর কাজ করা মেহগনি কাঠের তৈরি। আসবাবপত্র প্রত্যেকটা দামি। যে খাবার খেতেন তা আমাদের দেশের ধনীরাও সচরাচর খায় না। মই চৌধুরী মাঝে মাঝে বলতেন,
আফজলই নাকি সব ব্যবস্থা করে দেয়। কে এই আফজল? ব্যবস্থাই বা করে কিভাবে? কলকাতার ভেটকি, ইলিশ, গলদা চিংড়ি এখানে আসে কি উপায়ে? একদিন আমাকে দুর্মূল্য বিলিতি খাবার ক্যাভিয়ার খাওয়ালেন। মই চৌধুরীর কেবলই একটা দুর্ভাবনা ছিল, তিনি যেদিন মারা যাবেন সেদিন কি হবে। তার এই ভারী দেহটাকে তুলে নিয়ে যাওয়ার মতো লোক জুটবে কি? যদিও বা জোটে, তারা কি শেষে এই নদীর ধারেই তাকে পুড়িয়ে দেবে? যে আফজল তাকে সারা জীবন সুখে রেখেছে, মৃত্যুর পরও কি সে তার বাসনা পূর্ণ করতে পারবে? আমি একদিন জিজ্ঞাসা করলুম, আফজল কে? কোনো উত্তর দেননি মই চৌধুরী, একটু মুচকি হেসেছিলেন শুধু। একদিন এ অঞ্চলের বুড়ো শিকারী পিংলা মাঝির সঙ্গে শিকারে বেরিয়েছিলাম। তখন শীতকাল। মায়ানদীতে নাকি পিঙ্কফুট হাঁস এসেছে বলে একজন খবর দিলে। তারা খুব ভোরে আসে, মানে প্রায় ব্রহ্ম মুহূর্তে। আলো ফুটবার সঙ্গে সঙ্গে উড়ে পালায়। তাদের ধরতে হলে ব্রহ্ম মুহূর্তের আগে পৌঁছতে হবে সেখানে। আমরা আগের দিনই নদীর ধারে খড়, ঘাস, গাছের ডাল দিয়ে ছোট একটা কুঁড়ে তৈরি করে এসেছিলাম। খাওয়া দাওয়া করে রাত্রি 12টার পর আমি আর পিংলা গিয়ে সেখানে হাজির হলাম। ঘরের ভেতর খড়ের বিছানা ছিল, কম্বল নিয়ে গিয়েছিলাম। আরাম করে বসা গেল। একটু পরেই হাঁসের সাড়া পেলাম। পিংলা বেশ পরিষ্কার বাংলা বলে। সে আমার কানের কাছে মুখ এনে বলল, এইবার এসেছে ওরা, একটু থিতিয়ে বসুক, তারপর আমরা বেরুব। কিন্তু থিতিয়ে বসার সুযোগ পেল না। হঠাৎই খুব জোরে কলরব করে উঠল সবাই। তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম আমরা। প্রথমত কিছুই দেখতে পেলাম না। টর্চ ছিল, এদিক ওদিক আলো ফেলে দেখতে চেষ্টা করলাম। কি হলো? হঠাৎ ওরা এমন চঞ্চল হয়ে উঠল কেন? তারপর দেখতে পেলাম প্রকাণ্ড লম্বা কালো একটা লোক নদী থেকে উঠে আসছে। দুহাতে দুটো প্রকাণ্ড হাঁসের গলা টিপে ধরে আছে। ছটপট করছে হাঁস দুটো। কোনো দিকে না চেয়ে লোকটা তীরে উঠল, তারপর অন্ধকারে মিলিয়ে গেল। আমরা বিস্ময় বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলাম খানিকক্ষণ। পিংলা অস্ফুট কণ্ঠে বলল, আফজল। আফজল? আফজলকে চেনো নাকি তুমি? না, কেউ চেনে না। তবে দূর থেকে দেখেছিলাম ওকে একবার। আমাদের বাড়ির সামনে যে প্রকাণ্ড কাঁঠাল গাছ আছে, তাতে একটা প্রকাণ্ড মৌচাক হয়েছিল। একদিন রাত দুপুরে মরাত করে একটা শব্দ হলো। শুনে বেরিয়ে এলাম। দেখি লম্বা কালো একটা লোক মৌচাক শুদ্ধ ডালটাকে ভেঙে নামিয়েছে, আর প্রকাণ্ড একটা বালতিতে মৌচাক নিংড়ে মধু বার করছে। তখন আমার বাবা বেঁচে ছিলেন। তিনি বললেন, ও আফজল, সরে এসো, ওর কাজে বাধা দিও না। ওরকম কালো লম্বা লোক এ অঞ্চলে নেই। ওকে দেখলেই দূরে সরে যাবে।
জিজ্ঞাসা করলাম, কিন্তু লোকটা কে? ঘরে চলুন, বলছি। সেই খড়ের ঘরে ঢুকে পড়লাম আমরা। পিংলা বলল, মই চৌধুরীর একজন পূর্বপুরুষের নাম ছিল যোগাম্বর চৌধুরী। তিনি নাকি কালী পুজো করে নরবলি দিতেন। পয়সা দিলে আগে মানুষ কিনতে পাওয়া যেত। একদিন নাকি একটা লম্বা কালো যুবক এসে তাকে বলল, আমি হিন্দু ব্রাহ্মণের ছেলে, কিন্তু আমাদের মুসলমান জমিদার আমাকে জোর করে মুসলমান করে দিয়েছেন। আমি আর বাঁচতে চাই না। দুবার আত্মহত্যা করতে গিয়েছিলাম, কিন্তু ভয়ে করতে পারিনি। শুনলাম আপনি কালী পুজোয় নরবলি দেন, আমাকে হুজুর বলি দিন। মৃত্যুর পরও আমার কোনো অস্তিত্ব থাকে, তাহলে আপনার বংশধরদের সেবা করব আমি। যোগাম্বর তাকে বলি দিয়েছিলেন। তারপর থেকেই নাকি আবজলের আবির্ভাব। পিংলা চুপ করল। থমথম করতে লাগলো চারদিক। আবজল খুব ভালো হাঁস পেয়েছে, রোস্ট করতে বলেছি। আপনিও তো খুব খাদ্যরসিক, তাই আপনাকে নিমন্ত্রণ করলাম। পিঙ্কফুট হাঁস খুব দুর্লভ, কিন্তু তার চেয়ে দুর্লভ মনে হলো সেদিনকার রোস্ট। অমন ভালো রোস্ট আমি জীবনে কখনো খাইনি। হঠাৎ একদিন সকালে উঠে শুনলাম ভোরবেলায় মই চৌধুরী মারা গেছেন, কিন্তু গিয়ে পৌঁছতে পারলাম না। একটু দূরেই থমকে দাঁড়িয়ে পড়তে হলো। যা দেখলাম তা এতই অপ্রত্যাশিত যে আর এগোতে পারলাম না। দেখলাম মায়া নদীর বাঁকের কাছে প্রকাণ্ড এক বজরা দাঁড়িয়ে আছে, আর মই চৌধুরীর বাড়ির কাছে দাঁড়িয়ে আছে প্রকাণ্ড এক 4 ঘোড়ার গাড়ি, বড় বড় কালো ঘোড়া। ঘোড়ার সাজসজ্জা রাজকীয়। গাড়িটা সত্যি একটা বৈঠকখানার ঘর যেন। চকচকে পালিশ, আলো ঠিকরে পড়ছে তার সর্ব অবয়ব থেকে। অদ্ভুত আশ্চর্য ফুল দিয়ে সাজানো সে গাড়ি। এমন ফুল আমি কখনো দেখিনি। সমুদ্রের শুভ্র ফেনা যেন পুষ্পরূপ ধারণ করেছে, আর গাড়ির ওপর ঘোড়া 4টি রাজ ধরে বসে আছে যে, সে সাধারণ কোচোয়ান নয়, সে একজন অপরূপ রূপসী তন্বী যুবতী। ছবি দেখেছিলাম, ময়নাবাইজিকে চিনতে পারলাম। একটু পরেই দেখলাম 4 জন কালো লম্বা বলিষ্ঠ লোক সেই রূপোর কাজ করা মেহগনির খাটটি বয়ে নিয়ে এলো। তার উপর শুয়ে আছেন মই চৌধুরী, সর্বাঙ্গে অপরূপ বৈচিত্র্য কারুকার্যমণ্ডিত একটা শাল গায়ে দিয়ে ঘুমোচ্ছেন। গাড়ির দরজা খুলে গেল। খাটটা আস্তে আস্তে ঢুকিয়ে দিল তারা গাড়ির মধ্যে। তারপর গাড়ি ধীরে ধীরে অগ্রসর হলো ওই বজরার দিকে, যে বজরা মই চৌধুরীকে সাগরে নিয়ে যাবে। ঘোড়ার খুরের শব্দ হতে লাগলো, খপ 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 খপ।